বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে রাবেস অনলাইন ক্লাস এবং রামপাল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবিয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদের যে পত্রটি পড়াবো সেটি হলো প্রথম পত্র। আমি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই লেকচারটি সাজিয়েছি। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো হাজ্জাজ বিন ইউসুফ। এটা আমি উমাইয়া খিলাফত থেকে নিয়েছি, অর্থাৎ এটা উমাইয়া খিলাফতের একটি আহ, গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ তোমার খলিফা আল ওয়ালিদ যখন পড়বে তখনই কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের নামটা চলে আসে। তো আম তোমাদের এই যে হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফ থেকে অনেক সময় তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নটা থাকে এটা এসে থাকে। এইজন্য আমি আজকে আলোচনা করব হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে। আমি হাজ্জাজ বিন ইউসুফের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়গুলো হলো তার প্রাথমিক জীবন, তার জীবনকাল সম্পর্কে আমরা পড়ব, মানে প্রাথমিক জীবনটা কেমন ছিল সেটা পড়ব। তারপর হিজাজের শাসনকর্তা হিসেবে তার কি ভূমিকা ছিল এবং তিনি কি কি কাজ করেছিলেন সেই বিষয়টা পড়ব। তারপর আমরা পড়ব ইরাকের শাসনকর্তা হিসেবে তার ভূমিকা। অতঃপর সর্বশেষ আমরা হাজ্জাজ বিন ইউসুফের যে সংস্কার কার্যাবলীগুলো ছিল, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ যে সংস্কার কার্যাবলীগুলো গ্রহণ করেছিল তার শাসন আমলে, অর্থাৎ শাসনকর্তা হিসেবে তিনি যে সকল সংস্কার সমূহ গ্রহণ করেছিলেন সেই সংস্কারগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। উমাইয়া শাসনের ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফ একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন। খলিফা আব্দুল মালিক, অর্থাৎ উমাইয়া খলিফা আব্দুল মালিক ও উমাইয়া খলিফা আম, ওয়ালিদ বিন আব্দুল মালিকের খিলাফত কালে হাজ্জাজ বিন ইউসুফ এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উমাইয়া সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষা ও গৌরব অর্জনে তাহার দান ছিল অপরিসীম। প্রথমেই তার প্রাথমিক জীবন সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে তার পরিচয়টা আমাকে তুলে ধরতে হবে, কারণ সে কোন পরিবার থেকে আসলো এবং তার মানে তার গোত্র কোনটা ছিল, তার প্রাথমিক জীবন তিনি কিভাবে শুরু করেছিলেন সেই বিষয়গুলো তোমার এই প্রাথমিক জীবনে চলে আসবে। তাহলে চলো দেখে নিই। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন তাইফের অধিবাসী, অর্থাৎ তাইফ হলো একটি তোমার প্রদেশ ছিল সৌদি আরবের। তো এই তাইফের অধিবাসী ছিলেন এবং বিখ্যাত থাকিফ গোত্রের বংশধর ছিলেন। তার বংশের নাম ছিল থাকিফ। থয়কার থাক অস্কার কি থাকিফ। জিয়াদ বিন সুমাইয়া, মুগিরা ও আল মুক্তার ও কিন্তু তোমার এই গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। আমি তোমাদের যে জিয়াদ বিন সুমাইয়া, মুগিরা ও আল মুক্তার যাদের কথা বললাম এরা হলো তোমার উমাইয়া শাসন আমলে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো এই এদের মতো তিনিও ছিলেন থাকিব গোত্রের বংশধর। প্রথম জীবনে হাজ্জাজ বিন ইউসুফ তাইফের মক্তব, মানে মসজিদ যেটাকে বলে, সেই মক্তবের শিক্ষক ছিলেন। তিনি আরবি ভাষা ও সাহিত্য এবং ধর্মতত্ত্বের প্রতি তাহার বা তার প্রগাঢ় অনুরাগ ছিল। তিনি আরবি ভাষায় একজন সুপণ্ডিত ছিলেন। খলিফা আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফের কর্মকুশলতা ও অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে একটি চাকরি দিয়েছিলেন।
অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে চাকুরিতে শ্রেয় যোগ্যতার পরিচয় দিয়ে তিনি আব্দুল মালিকের অর্থাৎ খলিফা আব্দুল মালিকের প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন এবং তার উজির সভায় আসন লাভ করেছিলেন। অর্থাৎ তাকে খলিফা আব্দুল মালিক উজির সভার একজন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এই সময়ে খলিফা আব্দুল মালিকের যে সিংহাসনটা ছিল সেই সিংহাসনের চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিল, অর্থাৎ অনেক শত্রু তখন তার ছিল। আবদুল্লাহ ইবনে জুবায়ের হিজাজে তারপর ইরাক, মিশর ও সিরিয়ার কিছু অংশের উপর আধিপত্য বিস্তার করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিলেন খলিফা আব্দুল মালিকের রাজত্বকালে। এছাড়া তোমার পারস্যে খারিজিরা বিদ্রোহ করেছিল, কুফা ও বসরায় তোমার শিয়া বিদ্রোহ হয়েছিল এবং উত্তর আফ্রিকায় বার্বার ও রোমানদের বিদ্রোহ উমাইয়া বংশের অস্তিত্বকে একটা বিপন্নময় একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। কখন এটা হয়েছিল? এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছিল খলিফা আব্দুল মালিকের রাজত্বকালে, যখন খলিফা আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে একটি চাকুরি দিয়েছিলেন এবং তার যে উজিরদের যে সভা, সেই সভার একজন সদস্য হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন। এই ছিল তার প্রাথমিক জীবনকাল। এখন আমরা দেখব হিজাজের শাসনকর্তা হিসেবে তিনি কি কি ভূমিকা পালন করেছিলেন। উমাইয়া বংশের এরকম একটা ঘোরতর দুর্দিনের আমলে আব্দুল মালিক তার সুযোগ্য কর্মচারী হাজ্জাজ বিন ইউসুফকে আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন 692 খ্রিস্টাব্দে। তখন হাজ্জাজ বিন ইউসুফ তোমার অস্ত্র ধারণ করেছিল। তিনি বলা হয়ে থাকে যে হাজ্জাজ বিন ইউসুফ তখন মসি ছাড়িয়া অসি ধরিলেন। অর্থাৎ তিনি তিনি তো একজন মক্তবের শিক্ষক ছিলেন, তারপর যে উজির বললাম যে উজির হিসেবে উজিরের দরবারের একজন সদস্য হয়েছিলেন, তখন তিনি সেই মসি বলা হয়ে থাকে যে তোমার কলম, সেই কলম ছেড়ে তিনি কি হয়েছিলেন অসি, অর্থাৎ তোমার তরবারি ধরেছিলেন। তিনি 692 খ্রিস্টাব্দে আরাফাতের যুদ্ধে ইবনে জুবাইরকে পরাজিত ও হত্যা করে আব্দুল মালিকের একাধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। এই বিজয়ের পর হাজ্জাজ বিন ইউসুফকে হিজাজের শাসনকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই হলো তোমার হিজাজের মানে শাসনকর্তা। কিভাবে তিনি নিয়োগ হলেন সেটা তোমাদের বললাম। অতঃপর তিনি ইরাকের শিয়া ও খারিজি সম্প্রদায়ের বিদ্রোহ প্রবল আকার ধারণ করলে আব্দুল মালিক তাহাকে ইরাকের শাসনকর্তা নিযুক্ত করেন। প্রথমে তাকে নিযুক্ত করা হয়েছিল তোমার হেজাজের শাসনকর্তা। পরবর্তীতে যখন ইরাকের শিয়া আর খারিজি সম্প্রদায়ের মধ্যে একটা বিদ্রোহ জাগ্রত হয়েছিল, তখন খলিফা আব্দুল মালিক তাকে হেজাজ থেকে ইরাকে ট্রান্সফার করেছিলেন এবং ইরাকের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কঠোর হস্তে তোমার মানে অত্যন্ত কঠোরভাবে ইরাকের এই বিদ্রোহ, অর্থাৎ শিয়া ও খারিজিদের যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহটা তিনি দমন করেছিলেন এবং তার কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তার যোগ্যতা ও কর্মকুশলতায় সন্তুষ্ট হয়ে খলিফা আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে সমগ্র পূর্ব প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন তোমার 695 খ্রিস্টাব্দে এবং খলিফা আব্দুল মালিকের মৃত্যুর পূর্বকাল পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফ এই পদে অধিষ্ঠিত ছিলেন। দেখো, হাজ্জাজ বিন ইউসুফ কেবল বিদ্রোহ দমন করেই কিন্তু তোমার ক্লান্ত ছিলেন না। তিনি উমাইয়া সাম্রাজ্যের সীমান্তকে তোমার অনেকটা বৃদ্ধি বা বর্ধিত করেছিলেন। তার নেতৃত্বে কুতাইবা বিন মুসলিম মধ্য এশিয়ার ট্রান্সঅক্সিয়ানা দখল করেছিল এবং মোহাম্মদ বিন কাসিম, তোমরা জানো যে সিন্ধু বিজেতা বলা হয় যাকে, সেই সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসিম ছিলেন তোমার হাজ্জাজ বিন ইউসুফের জামাতা।
এই জামাতাকে আহ, ভারতে প্রেরণ করেছিলেন খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে। অর্থাৎ খলিফা আল ওয়ালিদকে তোমার অনুপ্রাণিত করেছিলেন বা তাড়িত করেছিলেন মূলত ভারতে তোমার ভারত উপমহাদেশে মুসলিম অভিযান প্রেরণের জন্য। সে বলা হয়ে থাকে যে মোহাম্মদ বিন কাসিম এই হাজ্জাজ বিন ইউসুফের পরামর্শে কি করেছিলেন এবং খলিফা আল ওয়ালিদের নির্দেশে সিন্ধু ও মুলতান অভিযান প্রেরণ করেছিলেন এবং সিন্ধু ও মুলতানকে মুসলমানদের দখলে নিয়ে এসেছিলেন। এই ছিল হিজাজ এবং ইরাকে শাসনকর্তা হিসেবে তার ভূমিকা। আম, এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো হাজ্জাজ বিন ইউসুফ। বলা হয়ে থাকে যে তিনি অনেকগুলো সংস্কার কার্যক্রম গ্রহণ করেছিলেন। তো আমরা সংক্ষেপে দেখে নেই, যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন তাই সংক্ষেপেই আমরা আলোচনা করব হাজ্জাজ বিন ইউসুফের সংস্কার সমূহ। তিনি চাষিবাদ চাষিদের গ্রামে প্রত্যাবর্তন করেছিলেন। শাসন সংস্কারের ক্ষেত্রে হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার পরামর্শে আব্দুল মালিক শাসন সংস্কারের মৌলিক যে প্রতিভা সেই প্রতিভার পরিচয় দিয়েছিলেন। আম, খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক ও উমাইয়া খিলাফতের অন্যান্য ব্যক্তির ন্যায় হাজ্জাজ বিন ইউসুফও একজন বড় ভূস্বামী ছিলেন। পল্লী এলাকা হতে চাষিদের শহরে আম, নিয়ে যাওয়ার ফলে ইরাকের যে গ্রামগুলি ছিল সেই গ্রামগুলির অবস্থা কিন্তু তোমার শোচনীয় হয়ে পড়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ এই সময় তোমার কি করেছিল যে চাষিদেরকে, যে সকল আম, চাষিরা শহরে চলে গিয়েছিল সেই সকল চাষিদেরকে তিনি আহ, গ্রামে ফিরে আসতে বাধ্য করেছিলেন, যাতে তারা গ্রামে এসে চাষাবাদ করে এবং আম, কৃষিক্ষেত্রে তোমার আহ, উন্নয়ন হয় এবং ভবিষ্যতে যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই জন্য বা সেই উদ্দেশ্যে তিনি তাদের হাতে গ্রামের নাম চিহ্নিত করে দিয়েছিলেন। এটাকে অনেক ঐতিহাসিকগণ পজিটিভলি দেখেন, আবার অনেক ঐতিহাসিকগণ তোমাকে এটাকে বলা হয়ে থাকে যে হাজ্জাজ বিন ইউসুফের এটা একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন বলে মনে করে থাকে। তবে তার যে এই নীতিটার ফলে কিন্তু তোমার উমাইয়া খিলাফতের কিন্তু কৃষি ব্যবস্থা যেটা ছিল সেটা কিন্তু অনেক উন্নত হয়েছিল। অন্যদিকে তোমার ইরাকের যে অর্থনীতি, এই অর্থনীতি তোমার ইহার যে খাল খনন পদ্ধতি সেই পদ্ধতির ওপর অনেকটা নির্ভরশীল ছিল। হাজ্জাজ বিন ইউসুফ তোমার তাইগ্রিস এবং ইউফ্রেটিস যে নদী ছিল সেই নদীর নিম্ন অঞ্চলের উর্বরতা বৃদ্ধির জন্য খাল খননের ব্যবস্থা করেছিলেন। তিনি ইরাকে ভারতীয় মহিষের প্রচলন করেছিলেন। চাষের প্রয়োজনে গরু মহিষ ব্যবহারের জন্য তিনি চাষিদেরকে এই গরু এবং মহিষ এগুলো জবাই করা থেকে তোমার নিষেধ করতেন এবং বিরত রাখতেন। এইভাবে তিনি কৃষকদের এবং কৃষিকার্যের জন্য উন্নতি সাধন করেছিলেন। তাছাড়া হাজ্জাজ বিন ইউসুফ মুদ্রা আম, পরিমাপ ও আয়কর ব্যবস্থার ব্যাপক উন্নতি বিধান করেছিলেন বলে জানা যায়। হাজ্জাজ বিন ইউসুফ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি কোরআন শরীফ নিজ হাতে লিখে লোকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। তিনি একজন সুবক্তাও ছিলেন এবং বক্তৃতায় তার যে আরবীয় কবিদের কবিতা হইতে বিভিন্ন সময় তিনি উদ্ধৃতি দিতেন। মানে অন্য অন্য যে তোমার আরবি ভাষার যে কবিতা লিখত যে সকল কবি লেখকগণ, সে সকল আরবি লেখকদের উদ্ধৃতি তিনি বিভিন্ন সময় ব্যবহার করতেন বলে জানা যায়। হাজ্জাজ বিন ইউসুফের সবচেয়ে আম, গুরুত্বপূর্ণ যে সংস্কার কার্যক্রমটা গ্রহণ করেছিলেন তিনি, সেটা হলো তোমার আরবি লিপির উন্নতি সাধন। হাজ্জাজ বিন ইউসুফ আরবি বর্ণমালার ব্যাপক উন্নতি বিধান করেছিলেন। তিনি
আরবি লিপিতে হরকতের ব্যবহার করেছিলেন এবং একই ধরনের হরফের বিভিন্ন উচ্চারণের জন্য তোমার যে সমস্যাটা হতো সেই সমস্যাটা দূর করার জন্য তিনি নোক্তা বা বিন্দু ব্যবহার প্রবর্তন করেছিলেন। এই উন্নতি বিধানের জন্য আরবি লিপির পূর্ণতা সাধিত হয়েছে। দেখো, একটা চিন্তা করে দেখো যে আমরা যে আরবি হরফগুলো পড়ি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জল, এগুলো যে আমরা পড়ি, এখানে যদি তোমার নোক্তা ব্যবহার না করা হতো, বা, তা, সা, এমন যদি নোক্তা ব্যবহার করা না হতো তাহলে এই তিনটা কিন্তু তোমার একই রকম হতো, তাই না? নোক্তার কারণে কিন্তু এটার ভিন্নতা রয়েছে। তো বলা হয়ে থাকে যে আরবি হরফের পূর্ণতা দানের জন্য তোমার হাজ্জাজ বিন ইউসুফের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটা তোমার অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইহা শুধু ইসলামী ধর্মতত্ত্বের ভাষাই নয়, মধ্যযুগের বিজ্ঞান ও যে ফিলসফির যে ভাষা ছিল সেই ভাষারও তোমার সেই ভাষা হিসেবেও তোমার এই যে তার আরবি লিপির যে সংস্কার, সেটার কিন্তু তোমার সেই সংস্কারের ফলে যে পরিপূর্ণ যে ভাষাটা সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছিলেন, সেটার কিন্তু তোমার বিজ্ঞানের ভাষার মর্যাদা লাভ করেছিল মধ্যযুগে। সর্বশেষ যে কথাটা অবশ্যই লিখতে হবে তোমাদের, সেটা হলো যে খলিফা আল আব্দুল মালিক এবং তার পুত্র খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে আহ, হাজ্জাজ বিন ইউসুফ যে সকল সংস্কার কার্যক্রমগুলো গ্রহণ করেছিলেন সেগুলো বাস্তবায়ন কিন্তু এতটা সহজ ছিল না। এই জন্য তাকে অত্যন্ত কঠোর হতে হয়েছিল। তিনি অত্যন্ত কঠোরতা এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন। যেমন চাষিদেরকে গ্রামে প্রত্যাবর্তন করা, তারপর চাষিদেরকে চাষাবাদের জন্য বাধ্য করা, গ্রাম থেকে যাতে ফিরে যেতে না পারে সেই জন্য তোমার হাতের মধ্যে লিখে দেওয়া। তো এই সকল কাজ করতে যেয়ে তিনি অনেক ঐতিহাসিকগণ কর্তৃক আহ, তোমার পরিচিত হয়েছেন যে হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন রক্তপিপাসু ও স্বেচ্ছাচারী শাসক এবং একজন খাঁটি নিরো। এটা তোমার এই কথাগুলো বলেছেন পিকে হিট্টি তার হিস্ট্রি অব দ্য আরবস গ্রন্থে। তিনি বলেছেন হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন রক্তপিপাসু ও স্বেচ্ছাচারী শাসক এবং একজন খাঁটি নিরো। নিষ্ঠুরতা ছাড়াও তার নাস্তিকতার ঐতিহাসিকদের রচনার প্রিয় বিষয়বস্তু ছিল। অন্যদিকে স্যার উইলিয়ামস মুর তাহাকে দুনিয়ার অন্যতম নিষ্ঠুর ও অত্যাচারী বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে তোমার সৈয়দ আমির আলী আরেকজন ঐতিহাসিক তার হিস্ট্রি অফ দ্য সারাসিনস গ্রন্থেও কিন্তু বলেছেন যে হাজ্জাজ বিন ইউসুফ তোমার অত্যন্ত হিংস্র প্রকৃতির লোক ছিল। তাহার মতে হাজ্জাজ বিন ইউসুফ ১.৫ লক্ষ লোককে নানা অভিযোগে অভিযুক্ত করে হত্যা করেছিলেন। এই হত্যাকাণ্ডের ফলে আরব জাতি অর্থাৎ সারাসিন জাতি তার মহৎ ও উপযুক্ত নেতৃবৃন্দকে হারাইয়া দুর্বল হয়ে পড়েছিল। মূলত তার এই নিষ্ঠুরতা কিন্তু তোমার ছিল। কিন্তু আধুনিক ঐতিহাসিকগণ অনেকেই বলেছেন যে ওই সকল ঐতিহাসিকগণ অতিরঞ্জিত করে তাকে তার চরিত্রটাকে ব্যাখ্যা করেছেন। তা আমরা বলতে পারি তার সকল কার্যক্রমগুলো যে কার্যক্রমগুলো গ্রহণ করেছিলেন সংস্কার কার্যক্রমগুলো সেগুলো বাস্তবায়নের জন্য তিনি কঠোরতা ও নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু তিনি সফল হয়েছিলেন। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হাজ্জাজ বিন ইউসুফ। তোমরা এ সম্পর্কে আমি যেভাবে লেকচারটা দিলাম এগুলো যদি পরিপূর্ণভাবে লিখতে পারো, আশা করি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবে। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাই আর বড় করলাম না। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আমি পরবর্তী ক্লাসে অন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ।
ততদিন তোমরা সুস্থ ও নিরাপদে থাকো। এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।